সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের চতুর্থ লেকচারে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাম্য ধ্রুবক কেপি এবং কেসিয়ার রাশিমালা সম্পর্কে। আমরা এই টপিকটি শুরু করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে একটি সূত্র সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার। রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আমরা বুঝি প্রতি একক সময়ে বিক্রিয়কে অথবা উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি বা হ্রাস ঘটে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। এই রাসায়নিক বিক্রিয়ার হার হবে সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমাদের এই সক্রিয় ভর বলতে বোঝাচ্ছে গ্যাসীয় অবস্থায় সেই সক্রিয় ভরকে বোঝায় হচ্ছে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ। এখন আমরা যে ভরকে সূত্র তাহলে বললাম সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া হারটা হবে, সেই বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের সক্রিয় ভরের গুণফল। সক্রিয় বল বলতে এখানে আমরা মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের গুণফলের কি হবে, সমানুপাতিক হবে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম্য ধ্রুবক। আমাদের এই আগে একটু বলে রাখি, সাম্য ধ্রুবক আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক যাকে বলা হচ্ছে কেসি, আরেকটি হচ্ছে আমাদের আংশিক চাপের সাম্য ধ্রুবক যাকে বলা হচ্ছে কেপি। এখন এই সাম্য ধ্রুবককে আমরা সংজ্ঞায়িত যদি করা হয় তাহলে কিভাবে করতে পারি? স্থির তাপমাত্রায় এবং স্থির চাপে কোন একটি উভমুখী বিক্রিয়ায় উৎপাদ পদার্থ সমূহের ঘাত সম্বন্ধিত মোলার ঘনমাত্রা বা হচ্ছে আংশিক চাপের গুণফল। আচ্ছা, এখানে আমরা একটা শব্দ পেয়েছি সেটা হচ্ছে ঘাত সম্বলিত। এই ঘাত সম্বলিত বলতে বোঝাচ্ছে, ঘাত মানে আমরা বুঝি হচ্ছে পাওয়ার, তার মানে উৎপাদ যে পদার্থগুলো থাকবে তাদের মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের ঘাত সম্বলিত ঘনমাত্রার গুণফল, এবং বিক্রিয়ক পদার্থ সমূহের একই রকম ভাবে ঘাত সমন্বিত মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের গুণফলের অনুপাতকে বলা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক। আচ্ছা, এখানে আমরা যদি কথাগুলো আবার একটু খেয়াল করি, আমাদের কোন একটি উভমুখী বিক্রিয়ায় উৎপাদ যে পদার্থগুলো থাকবে তাদের ঘাত সমন্বিত হয় মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল, এবং একই সাথে বিক্রিয়ক যে পদার্থগুলো থাকবে তাদেরও ঘাত সমন্বিত মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের যে গুণফল আমরা পাবো, দুজনের সেই অনুপাতকে আমরা বলবো হচ্ছে সাম্য ধ্রুবক। অনুপাত মানে তোমরা বোঝা হচ্ছে ভাগ, অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ। তাহলে আমরা এই সাম্য ধ্রুবকটা আমরা দুই ধরনের পেয়ে থাকতে পারি, একটা হচ্ছে মোলার ঘনমাত্রার সাথে আর একটা হচ্ছে আমাদের আংশিক চাপের সাথে। শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক কেসি সম্পর্কে আমরা জানবো। যখন তোমরা কেসি পড়বা তখন তোমরা মাথায় নিবা যে এটা হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। তাহলে সূত্র হচ্ছে আমাদের কোন উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় ভর ক্রিয়ার সূত্র মতে দেখো হচ্ছে উৎপাদ সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল এবং একই সাথে বিক্রিয়ক সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফলের যে অনুপাত আমরা পাবো তাকে বলা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক কেসি। আচ্ছা, তাহলে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে যদি দেখাই তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যে আসলে মোলার সাম্য ধ্রুবক কেসি আমরা কিভাবে বের করতে পারি। তার আগে আমরা কিছু বলে রাখি, সেটা হচ্ছে আমরা কোন একটা মোলের ঘনমাত্রা প্রকাশ করব থার্ড ব্র্যাকেট দ্বারা। আমরা যখন থার্ড ব্র্যাকেটে 8 লিখলাম তখন বোঝাচ্ছে এই মোলের ঘনমাত্রা। আমরা যদি থার্ড ব্র্যাকেটে হচ্ছে বি লিখি তখন বোঝাচ্ছে বি এর কি মাত্রা, মোলার ঘনমাত্রা। এখন আসো আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে কেসের ইকুয়েশনটা বের করি। ধরো একটি উভমুখী বিক্রিয়ায় আমাদের দুটি বিক্রিয়ক, একটি হচ্ছে এ একটি হচ্ছে আমাদের বি। এই উভমুখী বিক্রিয়া আমরা দুটো উৎপাদ পাবো, ধরো একটা হচ্ছে এল একটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা কেসি নির্ণয় করতে যাই তাহলে আমাদের সূত্র যেটা বলা হয়েছিল উৎপাদ সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল
ডিভাইডেড বাই হবে আমাদের বিক্রিয়ক সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণ। তো আমাদের এখানে উৎপাদ হচ্ছে একটা হচ্ছে এল, একটা হচ্ছে আমাদের এম। তাহলে আমাদের এল এর ঘনমাত্রা লাগবে এবং হচ্ছে আমাদের এম এর ঘনমাত্রা লাগবে, ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে দুইটি, তাহলে সেটা হচ্ছে এ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে আমাদের বি এর ঘনমাত্রা। তাহলে আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদগুলোর ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে আমাদের বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল। কিন্তু আমাদের সংখ্যায় আরেকটা শব্দ ছিল, সেটা হচ্ছে ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল। আমি বলছিলাম যে ঘাত মানে কি হবে, পাওয়ার। পাওয়ারটা কোথেকে আসবে, এই যে বিক্রিয়ক বা উৎপাদ যে আমাদের মোলগুলো আছে তাদের প্রত্যেকের যে মোল সংখ্যাটা থাকবে সেই মোল সংখ্যাটা হচ্ছে আমাদের পাওয়ার হবে। যেমন এ এর মোল সংখ্যা হচ্ছে এই, তাহলে পাওয়ার হচ্ছে আমাদের এই। বি এর মোল সংখ্যা যদি বি হয় পাওয়ার হবে বি। এল এর মোল সংখ্যা যদি এল হয় পাওয়ার হবে এল। এম এর মোল সংখ্যা যদি এম হয় পাওয়ার হচ্ছে আমাদের এম। অর্থাৎ প্রত্যেকের যে মোল সংখ্যা থাকবে, আমরা মোল সংখ্যা চিনতে পারবো প্রত্যেক উপাদানের যে সহগ যেটাকে আমরা বলি, সেই সহগটাই মূলত হচ্ছে আমাদেরকে মোল বোঝায়, সেই মোলটা মূলত হচ্ছে আমাদের পাওয়ার হবে। তো এখানে আমরা এ বি এল এম দ্বারা প্রকাশ করছি। তোমাদের বিক্রি হয়তো 2 3 এরকম থাকতে পারে মোল সংখ্যাগুলো। তো যার মোল সংখ্যা যতই হোক সেটা কি হবে, তাদের পাওয়ার আকার হবে। তাহলে এই জন্য আমরা সর্বশেষ বলতে পারি কেসি হচ্ছে আমাদের উৎপাদ সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে আমাদের বিক্রিয়ক সমূহের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল। এরপর আমরা একইভাবে দেখবো এখন যে আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি বলতে কি বোঝায়। তো দেখো, এটি হচ্ছে কোন উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় ভর ক্রিয়ার সূত্র মতে উৎপাদ সমূহের ঘাত সমন্বিত আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের ঘাত সমন্বিত আংশিক চাপের গুণফলের যে অনুপাত তাকে আমরা বলে থাকবো আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি। অর্থাৎ কেসি ছিল মোলার ঘনমাত্রায় আর কেপি হয়ে যাবে আমাদের আংশিক চাপে। এখন মনে রাখবো কোন একটা গ্যাসের আংশিক চাপকে আমরা প্রকাশ করতে পারি ধরো পি দ্বারা। আমি যখন লিখবো পি অফ এ তখন বোঝাচ্ছি এই গ্যাসের আংশিক চাপ। আবার আমি যখন লিখবো পি অফ বি তখন বুঝবো আমরা বি গ্যাসের আংশিক চাপ। এখন আসা হচ্ছে আমরা ইকুয়েশনের মাধ্যমে আংশিক কেপি মান কিভাবে বের করতে পারি। একই রকম ভাবে আমরা একটা উভমুখী বিক্রিয়া কল্পনা করি। ধর হচ্ছে এ যোগ বি, উভমুখী বিক্রিয়ায় আমাদের উৎপাদ হচ্ছে এল যোগ কত বলতো এম। এখন এখান থেকে আমরা যদি কেপি বের করতে যাই তাহলে আমাদের সূত্র যেটা বলা হয় উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। তাহলে আগের মতো করে আমাদের উৎপাদ হচ্ছে দুইটি, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আমাদের এম। তো আমরা লিখতে পারবো পি এল ইন্টু হচ্ছে আমাদের পি এম। আর বিক্রিয়ক দুটি আছে এ এবং বি, আমরা লিখতে পারবো পি এ ইন্টু হচ্ছে আমাদের পিবি। তাহলে এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। এখন আমাদের যে প্রত্যেক উপাদানের যে মোল সংখ্যা থাকবে তারা হবে কি আমাদের পাওয়ার। আমরা যদি লক্ষ্য করি যে এ এর মোল সংখ্যা এ, তাহলে পাওয়ার হচ্ছে এ। বি এর মোল সংখ্যা বি, তাহলে পাওয়ার বি। এল এর মোল সংখ্যা এল, পাওয়ার এল। এবং এম এর মোল সংখ্যা হচ্ছে এম, পাওয়ার হচ্ছে আমাদের এম। অর্থাৎ প্রত্যেকটা উপাদানের যে মোল সংখ্যা থাকবে সেটা তাদের ঘাত হিসেবে আমরা পেয়ে থাকি। তাহলে কেপি যে ইকুয়েশন আমরা পেয়েছি সেটি হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত হবে তাদের ঘাত সমন্বিত। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা প্রশ্ন শিখবো যে আমাদের যেই দুই ধরনের মোলার সাম্যধ্রুবক আমরা পেয়েছি কেপি এবং কেসি, তাদের মান কখনোই শূন্য অথবা অসীম হতে পারে না। মানে আমাদের কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় কেপি বা কেসির মান আমরা কখনো শূন্য অথবা অসীম পাবো না। কেন পাবো না দেখো, আমরা এবার যদি বলি, ধরো একটু আগে আমরা যে একটা উপমুখী বিক্রিয়া তোমাদেরকে দেখাইছিলাম সেখান থেকে আমরা কেসি এবং কেপি এর রাশিমালাটা এভাবে লিখতে পারি। এখন কথা হচ্ছে এই যে আমাদের কেসি এর ইকুয়েশন বা হচ্ছে কেপি এর যে ইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা প্রমাণ করব যেন কেন তাদের মানগুলো শূন্য অথবা অসীম হতে পারে না। প্রথমত আসো, যদি কেপি এবং কেসির মান শূন্য হতে হয়, আমরা যদি কখনো বলি যে কেপি বা কেসি এর মান শূন্য হতে হবে,
তাহলে কি হতে হবে? উৎপাদের পরিমাণ শূন্য হতে হবে। তাহলে এই ইকুয়েশনে যদি আমাদের কেপি বা কেসি মান শূন্য হতে হয়, তাহলে উৎপাদ যে পদার্থগুলো আছে তাদের পরিমাণ শূন্য হতে হবে। আমরা জানি কোন একটা উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার ক্ষেত্রে কখনোই উৎপাদের পরিমাণ শূন্য হতে পারে না। তোমার উভমুখী বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়কের পরিমাণ সম্পূর্ণ 100% থাকে, এবং তখন হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ শূন্য থাকলেও যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে তখন কিন্তু আমরা জানি বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদ পরিণত হয়, যার কারণে সাম্যাবস্থায় কখনোই উৎপাদের পরিমাণ শূন্য হতে পারে না। আবার একটু খেয়াল করো, বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক 100% থাকবে এবং তখন গিয়ে হচ্ছে উৎপাদের পরিমাণ শূন্য থাকতে পারে, কিন্তু যখন কোনো একটি বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে তখন যেহেতু বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয়, তার মানে সেই অবস্থায় আমরা বলতে পারি উৎপাদের পরিমাণ শূন্য হতে পারবে না। উৎপাদের পরিমাণ যদি সাম্যাবস্থায় শূন্য না হতে পারে তাহলে কেপি বা কেসি কারো মানে শূন্য হতে পারবে না। এরপর আমরা দেখবো যে কেপি বা কেসির মান কেন অসীম হতে পারে না। এখন আসো, কেপি বা কেসির মান যদি অসীম হতে হয় তাহলে আমাদের বিক্রিয়কের পরিমাণ শূন্য হতে হবে। এটিও কোন একটি উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থার ক্ষেত্রে অসম্ভব হয়ে থাকে। খেয়াল করো, আমরা বলছে যে আমাদের কেপি বা কেসির মান যদি অসীম হতে হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে সে অবস্থায় বিক্রিয়কের পরিমাণ শূন্য হতে হবে। মনে রাখবে, বিক্রিয়ক যদি বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যায় তখনই আমরা বলি তখন তার মান শূন্য। কিন্তু যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে তখন কিন্তু আমাদের বিক্রিয়ক 100% কিন্তু বিয়োজিত হয় না, তার মানে কিছু পরিমাণ অবশিষ্ট আমাদের থেকে থাকবে। এজন্য যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে সে অবস্থায় আমাদের বিক্রিয়কের পরিমাণ কখনোই শূন্য হতে পারে না। যদি শূন্য যদি না হয় তাহলে আমরা এবার বলতে পারবো যে কেপি বা কেসি মান কখনোই অসীম হতে পারবে না। তাহলে দুটো পয়েন্ট মনে রাখবা, কেপি বা কেসির মান যদি আমাদের শূন্য হতে হয় তাহলে উৎপাদের পরিমাণ শূন্য হতে হবে। আমরা জানি যে রাসায়নিক সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ কখনোই শূন্য হতে পারে না। আবার যদি কেপি বা কেসির মান যদি অসীম হতে হয় তবে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়কের পরিমাণ সাম্য অবস্থায় শূন্য হতে হয়। তো সাম্যাবস্থা আসলে বিক্রিয়কের পরিমাণ শূন্য হওয়া সম্ভব নয়, বিদায় কেপি বা কেসির মান অসীম অথবা শূন্য হতে পারে না। তাহলে এটা গেল আমাদের। এবার হচ্ছে আমরা যে কোন একটি উভমুখী বিক্রিয়ায় যদি কেপি বা কেসের রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে আমরা যখন কেপি নির্ণয় করব তখন প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের মানটা আমাদের বের করতে হবে। এই আংশিক চাপ বের করার জন্য যে সূত্র সেটি হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে আমাদের মোট চাপ। এই তিনটা বেরো লাগবে আংশিক চাপ বের করার জন্য। সেটি হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে আমাদের মোট চাপ। আর যদি আমরা কেসির মান বের করতে যাই, কেসির সাথে আমাদের সম্পর্ক হচ্ছে মোলার ঘনমাত্রা। এই মোলার ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আমাদের আয়তন। এবার আমরা যেটা দেখবো আমাদের মূলত যে ইম্পর্টেন্ট টপিক সেটি হচ্ছে কোন একটি রাসায়নিক বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর রাশিমালা আমাদের নির্ণয় করতে বলা হবে। তো এই টপিকটা যেহেতু আমাদের প্রত্যেকবারই পরীক্ষা আসে, আমরা প্রথম দিকে যে উদাহরণগুলো আছে একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা মোটামুটি এই টপিক ভালোভাবে আয়ত্ত করতে পারবো। তো আমরা শুরু করতে পারি যে আমাদের এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। এই উভমুখী বিক্রিয়ার জন্য আমাদের কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। পরীক্ষায় হয়তো আমাদের কেপি অথবা হচ্ছে কেসি এর রাশিমালা বের করতে বলা হবে। তো আমরা এখন শিখার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি উভয় রাশিমালা শিখে ফেলবো। তো আমরা প্রথমে একটু আসবো, প্রথম হচ্ছে আমরা কেপি কিভাবে নির্ণয় করা হয় তা আমরা দেখবো। একটু মনোযোগ ধরে দেখবা তোমরা। আসো, কেপি যখন নির্ণয় করব তখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের যে বিক্রিয়া দেওয়া আছে PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। আমরা যখন বিক্রিয়া শুরু করব তখন হচ্ছে আমরা এখানে দুইটা অবস্থা লিখব। একটি হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, আরেকটি হচ্ছে আমাদের সাম্য অবস্থা। আচ্ছা, দুটো অবস্থার কথা আমি একটু বলি।
প্রাথমিক অবস্থা বলতে আমি বোঝাচ্ছি বিক্রিয়াটা যখন শুরু হবে বা শুরুর অবস্থা সেটাকে বলা হচ্ছে প্রাথমিক অবস্থা। আর সাম্যাবস্থা আমরা বলতে বুঝি যখন বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয় এবং বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। এখন আমরা কেন সাম্যাবস্থা লিখেছি? কারণ আমরা যখন কেপি বের করব তখন প্রত্যেকটা উপাদানের যে আংশিক চাপটা বের করার প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা লাগবে। অর্থাৎ পুরো ঘটনাটা কিন্তু আমাদের সাম্যাবস্থার উপর ডিপেন্ড করে আগাতে হবে। এজন্য আমরা যখন বিক্রিয়াটা শুরু করব আমরা দুটো অবস্থা লিখবো, একটি হচ্ছে প্রাথমিক অবস্থা, একটি হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, যখন আমি প্রাথমিক অবস্থা বলি তখন সম্পূর্ণ কিন্তু 100% আমাদেরকে থাকে বিক্রিয়ক থাকে এবং তখন কিন্তু আমাদের উৎপাদন পরিমাণ মানে উৎপাদন পরিমাণ কিন্তু শূন্য থাকবে। কেন থাকবে? বিক্রিয়া যখন ইনিশিয়ালি শুরু হয় তখন যা পরিমাণ থাকবে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ তখন কিন্তু আমাদের গঠন হয় নাই বিদায় উৎপাদের পরিমাণটা আমাদের শূন্য থাকবে। এজন্য আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে বিক্রিয়ক থাকবে তাকে আমরা ধরে নিব হচ্ছে 1 মোল। এই 1 মোল বলতে বোঝাচ্ছে আমাদের 100% বিক্রিয়ক, মানে আমরা সম্পূর্ণ বিক্রিয়কের পরিমাণটাকে আমরা ধরে নিব হচ্ছে 1 মোল। 1 মোল মানে আসলে এখানে বোঝাচ্ছে আমরা 100% আমাদের বিক্রিয়ক এবং ওই অবস্থায় আমাদের উৎপাদের পরিমাণ হচ্ছে আমাদের 0 মোল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যা থাকবে সবগুলো যেহেতু বিক্রিয়ক এজন্য বিক্রিয়কের পরিমাণ 100% এবং উৎপাদ তখন থাকে 0। যেন আমরা লিখবো প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক হচ্ছে 1 মোল, উৎপাদগুলো আমরা হচ্ছে 0। এবার আসা সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বিক্রিয়ক যে পরিমাণে বিয়োজিত হবে আমাদের উৎপাদ কিন্তু সেই পরিমাণে উৎপন্ন হবে। ধরো আমাদের এখানে যে বিক্রিয়ক এটি যদি 20% বিয়োজিত হয় তাহলে ওই সাম্যাবস্থায় আমাদের উৎপাদগুলো প্রত্যেকে 20% উৎপন্ন হবে। আমার যদি বিক্রিয়ক 50% বিয়োজিত হয় তাহলে আমাদের উৎপাদগুলো আমরা 50% করে পেয়ে থাকবো। এখন কথা হচ্ছে আমি তো জানি না যে এখানে আমাদের বিক্রিয়ক কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে। আমি ধরে নিলাম যে আমাদের বিক্রিয়ক পদার্থ আলফা পরিমাণে বিয়োজিত হয়। এই আলফা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। তাহলে সাম্যাবস্থায় যদি আমাদের বিক্রিয়ক আলফা পরিমাণে বিয়োজিত হয় তাহলে উৎপাদগুলো আমরা সবাইকে আলফা পরিমাণে পেয়ে থাকবো। আচ্ছা, এখন কথা হচ্ছে সাম্যাবস্থায় আমাদের বিক্রিয়ক তাহলে আর কতটুকু আছে? তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি যদি বলতাম যে আমাদের বিক্রিয়ক প্রথমে ছিল 100%, এখান থেকে 20% বিক্রিয়া করে তাহলে অবশিষ্ট কত থাকবে আমাদের 100 বিয়োগ হচ্ছে 20 মানে হচ্ছে আমাদের 80% আমাদের থাকবে। ঠিক একই রকম ভাবে আমরা যেহেতু এখানে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক 1 মোল ধরেছি, এখান থেকে যেহেতু সাম্যাবস্থায় আলফা পরিমাণে আমাদের বিয়োজিত হয় তাহলে সাম্যাবস্থায় আমাদের অবশিষ্ট বিক্রিয়ক হবে 1 মাইনাস আলফা মোল। তাহলে এখানে আমি আবার জিনিসটা একটু বোঝাই, যখন তোমরা কেপি বা কেসি রাশিমালা বের করবা তখন কিন্তু আমাদের এই দুটা পয়েন্ট লাগবে, প্রাথমিক অবস্থা এবং হচ্ছে সাম্যাবস্থা। এবং এই দুটা লেখা তোমরা অবশ্যই বিক্রিয়ার আগেই শেষ করবা। আর মনে রাখবা প্রাথমিক অবস্থা আমরা বিক্রিয়ক ধরবো হচ্ছে 1 মোল এবং উৎপাদ তখন হচ্ছে 0 মোল। সাম্যাবস্থা আমরা কি করেছি, যেহেতু বলছি বিক্রিয়ক আলফা পরিমাণে বিয়োজিত হয় এজন্য আমরা উৎপাদ গুলো হচ্ছে আলফা পরিমাণে লিখবো এবং 1 থেকে সে আলফাটা বিয়োগ করলে যেটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ। আমরা সাম্যাবস্থায় মোল সংখ্যা পেয়েছি। এবার আংশিক চাপ বের করার জন্য পরবর্তী মানটা লাগবে হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা মানে হচ্ছে এখানে আমরা যদি সবগুলো যোগ করি 1 মাইনাস আলফা প্লাস আলফা এবং হচ্ছে প্লাস আলফা, এখানে যদি এটা কাটা যায় তাহলে আর থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস আলফা। আংশিক চাপ বের করার জন্য আমাদের আরো একটা মান লাগবে সেটা হচ্ছে চাপ। যেহেতু আমাদের এখানে চাপের মানটা দেওয়া নাই তাহলে আমরা ধরে নিব হচ্ছে মোট চাপ যেটি, এই মোট চাপের মানটা হচ্ছে আমাদের পি। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে যে বিক্রিয়ায় প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপটা আমরা বের করব। আসলে হচ্ছে আমরা যদি আংশিক চাপটা বের করতে যাই, আংশিক চাপটা আমরা প্রকাশ করে হচ্ছে পি দ্বারা। প্রথমে বের করব ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। আমাদের সূত্র হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে আমাদের মোট চাপ। তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা, মোট মোল সংখ্যা আমরা পেয়েছি 1 প্লাস আলফা ইনটু হচ্ছে আমাদের মোট চাপ হচ্ছে আমাদের পি।
মোট চাপ হচ্ছে আমাদের পি। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ। এখানে হচ্ছে সাম্যবস্থা হচ্ছে আমাদের আলফা, মোট হচ্ছে আমাদের 1 + আলফা, আর ইনটু মোট চাপ হচ্ছে আমাদের পি। আর সর্বশেষ আমরা দেখব ক্লোরিনের আংশিক চাপ। সাম্যবস্থা হচ্ছে আমাদের আলফা, মোট হচ্ছে আমাদের 1 + আলফা, ইনটু হচ্ছে মোট চাপ হচ্ছে আমাদের পি। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের আংশিক চাপটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কেপি এর আমাদের রাশি সূত্র অ্যাপ্লাই করা। আমরা যদি জানি কেপি সমান আমরা জানি উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। উৎপাদ হচ্ছে আমাদের এখানে দুইটি, আমরা প্রথমে লিখবো পি অফ PCl3 ইনটু হচ্ছে পি অফ Cl2 এবং বাই হচ্ছে বিক্রিয়ক পি অফ PCl5। আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। এখন আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যা থাকলে হচ্ছে সেটা ঘাত বা পাওয়ার হিসেবে লিখতে হবে। এখানে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা হচ্ছে 1, যার কারণে আমাদের এখানে আর পাওয়ার বা ঘাত লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা উপাদানের মান বসিয়ে আমাদের ক্যালকুলেশন করার মাধ্যমে কেপি এর রাশিমালাটা আমরা নির্ণয় করে ফেলা। দেখো হচ্ছে আমাদের PCl3 এর যে আংশিক চাপটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কি দেখো তো আলফা পি বাই হচ্ছে 1 + আলফা। এরপর হচ্ছে ক্লোরিনের একইভাবে আলফা পি বাই হচ্ছে আমাদের 1 + আলফা। আর PCl5 এটা ছিল 1 - আলফা ইনটু হচ্ছে পি বাই হচ্ছে 1 + আলফা। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে দেখো তো উপর অংশগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা পাবো দেখো তো আলফা এবং আলফা গুণ করলে হচ্ছে আলফা স্কয়ার, পি এবং পি গুণ করলে হচ্ছে পি স্কয়ার, আর 1 + আলফা যেহেতু দুইবার গুণ করতেছি আমরা, তাহলে আমরা পাবো 1 + আলফা তার হোল স্কয়ার। আর নিচের অংশ আমাদের পাওয়া যাচ্ছে 1 - আলফা ইনটু হচ্ছে পি বাই হচ্ছে আমাদের 1 + আলফা। এবার জাস্ট হচ্ছে আমরা যদি বিপরীতকরণটা করি তাহলে আমরা পাবো আলফা স্কয়ার পি স্কয়ার 1 + আলফা তার হোল স্কয়ার ইনটু বিপরীতকরণ করলে হচ্ছে আমাদের 1 + আলফা উপরে চলে আসবে আর নিচে থাকবে হচ্ছে 1 - আলফা ইনটু হচ্ছে আমাদের পি। এখন হচ্ছে আমরা একটু কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাশিমালাটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো তো পি এবং পি স্কয়ারকে কাটলে এখানে পাবো হচ্ছে পি, আর 1 + আলফা থেকে 1 + আলফা হোল স্কয়ারকে কাটলে এখানে আমাদের থাকবে হচ্ছে 1 + আলফা তার থাকবে। 1 + আলফাকে দিয়ে 1 + আলফা হোল স্কয়ারকে কাটলে আমরা পাবো হচ্ছে 1 + আলফা। তাহলে আমাদের ফাইনালি এখানে কি অংশ থাকে দেখো তো আবার আমাদের সর্বশেষটা একটু দেখি। তাহলে আমাদের এখানে পাবো আমরা উপর হচ্ছে আলফা স্কয়ার পি, আর নিচে দেখো হচ্ছে আমাদের কি আছে 1 + আলফা ইনটু হচ্ছে 1 - আলফা। এটিকে আমরা a + b ইনটু a - b সূত্রের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা জানি a + b ইনটু a - b সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখানে a এর জায়গায় পাচ্ছি 1, তার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার, বি মানে হচ্ছে আমাদের এখানে আলফা, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে আলফা স্কয়ার। এই যে অংশটুকু আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে কোন একটি বিক্রিয়ার জন্য কেপি রাশিমালা নির্ণয় করতে পারি। এখন এই সেম বিক্রিয়ার জন্য আমরা হচ্ছে এবার কেসি এর রাশিমালাটা দেখব। তাহলে আমরা এবার হচ্ছে কেসি যদি নির্ণয় করতে যাই একই বিক্রিয়ার জন্য, তাহলে আমাদের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বিক্রিয়াটা ছিল PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। আমরা আগের মতো করে দুটো অবস্থা লিখবো। প্রথমত হচ্ছে প্রাথমিক অবস্থা এবং হচ্ছে আমাদের সাম্যাবস্থা।
তো আমরা যেটা বলেছিলাম একটু আগে যে প্রাথমিক অবস্থায় বিক্রিয়কটাকে আমরা 1 মোল ধরবো এবং উৎপাদ হচ্ছে আমাদের 0। আর সাম্যাবস্থা আমরা বলেছি বিক্রিয়ক যে পরিমাণে বিয়োজিত হবে উৎপাদ আমাদের সেই পরিমাণে পাওয়া যাবে। এবং আমরা ধরেছিলাম যে বিক্রিয়ক আলফা পরিমাণে বিয়োজিত হয়, দ্যাট মিন্স হচ্ছে আমাদের সাম্যাবস্থায় উৎপাদ আলফা পরিমাণে আমরা পেয়ে থাকবো। তাহলে অবশিষ্ট বিক্রিয়ক কতটুকু থাকবে? 1 মাইনাস আলফা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, যদি আমরা কেসে নির্ণয় করব তাহলে প্রত্যেকটি উপাদানের আমাদের মোলার ঘনমাত্রার প্রয়োজন হবে। আর মোলার ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে আমাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আমাদের আয়তন। সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই আয়তন। আমরা সাম্যাবস্থা মোল সংখ্যা পেয়ে গেছি। এখন যেহেতু আমাদের এখানে আয়তন নাই, আমরা আয়তনটাকে ধরে নিব। তাহলে আসা হচ্ছে ধরি আয়তন, আয়তনটা আমরা ধরে নিলাম হচ্ছে ভি। এখন আমাদের বাকি যে কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা বের করা। মোলার ঘনমাত্রা যদি আমরা প্রথমে বের করি, PCl5 এর সূত্র হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই আয়তন। সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, আয়তন হচ্ছে আমাদের ভি। এরপর আমরা যদি PCl3 এর মোলার ঘনমাত্রা বের করি তাহলে এখানে আমরা লিখবো সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন। সর্বশেষ আমরা যদি ক্লোরিনের মোলার ঘনমাত্রা বের করি, এরও সূত্র হচ্ছে আমাদের হবে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন। প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা আমরা যখন পেয়ে গেলাম, এবার আমাদের কাজ হচ্ছে আংশিক চাপে কেসি সূত্র অ্যাপ্লাই করব। কেসি সমান আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। উৎপাদ হচ্ছে আমরা পাচ্ছি PCl3 এবং হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রার গুণফল, আর বাই হচ্ছে বিক্রিয়ক PCl5 এর ঘনমাত্রা। তাহলে আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদগুলোর ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আর যেহেতু প্রত্যেকের মোল সংখ্যা হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের এখানে আর পাওয়ার লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হবে শুধুমাত্র এখানে প্রত্যেকটা উপাদানের মানগুলো বসা দেওয়া। প্রথম আসলে PCl3 এর যে মানটা আমরা পেয়েছিলাম আলফা বাই বি, ক্লোরিনের মানটা হচ্ছে আলফা বাই বি, এবং PCl5 1 মাইনাস আলফা বাই বি। আমাদের বাকি অংশের কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি হচ্ছে এখান থেকে কেসি এর রাশিমালাটা পেয়ে যাব। তাহলে আমরা কেসি সমান লিখতে পারবো এখন, দেখো হচ্ছে আলফা এবং আলফা গুণ করলে আমরা পাবো আলফা স্কয়ার, ভি এবং বি গুণ করলে আমরা পাবো হচ্ছে ভি স্কয়ার, এবং নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস আলফা বাই হচ্ছে আমাদের কত বলতো ভি। এবার জাস্ট হচ্ছে আমরা বিপরীতকরণ যদি করি, আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর এখানে আমাদের ভিডিও উপরে চলে আসবে, তাহলে হচ্ছে 1 মাইনাস আলফা। সর্বশেষ আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। তাহলে ভি কে দিয়ে ভি স্কয়ার কে কাটলে আমরা পাবো হচ্ছে ভি। তাহলে সর্বশেষ আমাদের থাকলো আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে ভি। এটি হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। তাহলে আমরা একই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি উভয় রাশিমালা শিখলাম। পরীক্ষায় যে কোনো আমাদের একটি নির্ণয় করতে বলা হবে। তারপর আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা কেপি কেসি এর রাশিমালা নির্ণয় করা শিখবো। এখন যে বিক্রিয়াটা দেওয়া আছে, নাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এবং কেসি এর রাশিমালাটা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করতে পারি। প্রথম হচ্ছে আমরা নির্ণয় করব কেপি নির্ণয়। আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে, নাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আগের মতো আমরা লিখব দুটি অবস্থা, একটি হচ্ছে প্রাথমিক অবস্থা, দেন হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আচ্ছা, যে কথাটা আমরা বলছিলাম যে প্রাথমিক অবস্থায় আমরা বিক্রিয়ক হচ্ছে 1 মোল লিখবো এবং উৎপাদ হচ্ছে আমাদের কত 0। আর সাম্যাবস্থায় আমাদের বিক্রিয়ক যেহেতু আলফা পরিমাণে বিয়োজিত হবে, তাহলে আমাদের সাম্যাবস্থায় আমরা উৎপাদটা পাবো হচ্ছে,
আর তখন আমাদের বিক্রিয়ক থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের আগের মতো করে আমরা করেছি। কিন্তু এখানে আমাদের একটা বাড়তি জিনিস আসবে, সেটা হচ্ছে কারো যদি মূল সংখ্যাটা থাকে সেই মূল সংখ্যাটা তুমি গুণ করে দিবা। অর্থাৎ আমরা কিন্তু প্রথমে এখানে মূল সংখ্যা নিয়ে কোনো কথাবার্তা বলে নেই, এবং আগের যে বিক্রিয়াটা ছিল সেখানে আমাদের মূল সংখ্যা যেহেতু সবারই 1 ছিল, এই জন্য আমাদের আর এই কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু এখন মনে রাখবা, আমরা প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক রেখে হচ্ছে 1 মোল, উৎপাদ হচ্ছে 0, সাম্য অবস্থায় আমাদের বিক্রিয়ক আলফা পরিমাণ বিয়োজিত হয় বিদায় উৎপাদ হচ্ছে আমাদের আলফা পরিমাণে পাওয়া যাবে। দ্যাট মিন্স তখন আমাদের বিক্রিয়ক থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা। আর এখন যে কথাটা আমরা ইনক্লুড করতে বলেছি সেটা হচ্ছে কারো যদি মোল সংখ্যা থাকে তুমি ফাইনালি গিয়ে সেটা গুণ করবা। তাহলে এখানে 0 লগে গুণ করবা, 0 লগে 2 গুণ করা মানেই কিন্তু 0। তাহলে এখানে আমরা যে আলফা ছিল তার সাথে কত হবে, 2 গুণ হবে। শুধু এই কথাটা মনে রাখবা, মোল সংখ্যা থাকলে আমরা সেটা কি করে দিব, গুণ করে দিব। এবার চলে আসবো আমরা যেহেতু কেপে নির্ণয় করব, প্রত্যেকের জন্য মোট মোল সংখ্যা আমরা বের করব। মোট মোল সংখ্যা কত হবে, 1 মাইনাস আলফা যোগ হচ্ছে 2 আলফা। তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস আলফা। আগের মতো করে আমরা চাপটা ধরে নিব, ধরি মোট চাপ হচ্ছে আমাদের পি। এখন আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানের জন্য আংশিক চাপটা আমরা বের করব। তাহলে প্রথম যেটা বের করব, নাইট্রোজেন অক্সাইডের আংশিক চাপ সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা আর ইনটু হচ্ছে আমাদের মোট চাপ। তারপর আমরা বের করব নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে আমাদের মোট চাপ। এবার কাজ হচ্ছে আমাদের কেপি এর সূত্র অ্যাপ্লাই করা। আচ্ছা, কেপি সমান আমরা জানি উৎপাদের আংশিক চাপ বাই হচ্ছে আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। ঠিক আছে, এটা আমরা জানি। তবে এখানে একটা বাড়তি জিনিস এখন আসবে কি, আমরা যে বলছিলাম যে আমাদের মোল সংখ্যা কি হয় বলতো, পাওয়ার বা ঘাত হবে। যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 2 মোল, তাহলে তার পাওয়ার হচ্ছে আমাদের 2। ঠিক আছে, মোল সংখ্যা থাকলে সেটা কি হবে, পাওয়ার হবে। এখন হচ্ছে আমাদের মানগুলা বসাও। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে দেখো তো 2 আলফা পি বাই হচ্ছে আমাদের 1 প্লাস আলফা, উপরে পাওয়ার হচ্ছে আমাদের 2। আর নাইট্রোজেন অক্সাইড হচ্ছে 1 মাইনাস আলফা ইনটু পি বাই হচ্ছে আমাদের 1 প্লাস আলফা। তো আমরা যদি এখানে পাওয়ারের কাজটা করি, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তারপর আমরা পাবো আলফা স্কয়ার পি স্কয়ার বাই হচ্ছে আমাদের 1 প্লাস আলফা তার হোল স্কয়ার, এবং নিচে পাবো হচ্ছে আমরা 1 মাইনাস আলফা ইনটু হচ্ছে পি বাই হচ্ছে আমাদের 1 প্লাস আলফা। এবার জাস্ট হচ্ছে আমরা বিপরীতকরণ করব, তাহলে আমরা পাচ্ছি 4 আলফা স্কয়ার পি স্কয়ার বাই হচ্ছে 1 প্লাস আলফা তার হোল স্কয়ার ইনটু, আমরা এখানে পেয়ে যাব উপরে পাবো 1 প্লাস আলফা ইনটু হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা ইনটু হচ্ছে পি। এবার জাস্ট আমাদের কাজটা হচ্ছে কাটাকাটি করা। তাহলে এই পি দিয়ে পি স্কয়ারকে কাটলে আমরা শেষ পর্যন্ত পাবো হচ্ছে পি, আর 1 প্লাস আলফাকে দিয়ে 1 প্লাস আলফা হোল স্কয়ারকে কাটলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত তাহলে কি পাচ্ছি দেখো তো, তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত পাবো উপরে থাকবে হচ্ছে আমাদের 4 আলফা স্কয়ার পি, এবং নিচে হচ্ছে আগের মতো করে 1 প্লাস আলফা ইনটু হচ্ছে 1 মাইনাস আলফা, অর্থাৎ a প্লাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি যদি সূত্র অ্যাপ্লাই করি আমরা এখান থেকে পাবো 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। ঠিক আছে, সেম ভাবে আমরা এই বিক্রিয়ার জন্য এবার হচ্ছে কেসি এর রাশিমালাটা দেখব। আসা হচ্ছে আমাদের বিক্রিয়া আমরা আবার লিখি, নাইট্রোজেন অক্সাইড বিয়োজিত হয়ে
2 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখানে আমরা লিখব প্রাথমিক অবস্থা এবং এরপর হচ্ছে আমাদের সাম্যাবস্থা। প্রাথমিক অবস্থা আমরা বারবার যেটা বলি, বিক্রিয়ককে আমরা প্রাথমিকভাবে 1 মোল ধরবো, উৎপাদ হচ্ছে আমাদের 0 মোল। সাম্যাবস্থায় উৎপাদ অল্প পরিমাণ পাওয়া যাবে, আর বিক্রিয়ক হচ্ছে তাহলে 1 মাইনাস আলফা। আর যে কথাটা আমরা বলছিলাম যে মোল সংখ্যা থাকলে সেটা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এখানে হচ্ছে 2 গুণ করতে হবে, এখানেও আমাদের 2 গুণ করতে হবে। এবার কেসি নির্ণয় করার জন্য আমাদের একটা আয়তন দরকার, সেই আয়তনটা আমরা ধরে নিব। ধরি আয়তন, আয়তনটা হচ্ছে আমাদের ভি। দেন কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা আমাদের বের করা। আমরা প্রথম যেটা বের করব, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। সাম্যাবস্থার মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা এবং আয়তন হচ্ছে আমাদের ভি। এরপর হচ্ছে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের যদি মোলার ঘনমাত্রা বের করি, সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 2 আলফা এবং আয়তন হচ্ছে আমাদের ভি। এবার জাস্ট হচ্ছে আমরা কেসি সূত্র অ্যাপ্লাই করব। তো কেসি সমান আমরা লিখতে পারবো উৎপাদের ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। এখন ওই যে আমরা বলছিলাম মোল সংখ্যা আমাদের কি হবে, পাওয়ার হবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যেহেতু মোল সংখ্যা 2, তাহলে তার পাওয়ার হচ্ছে আমাদের 2। এখন আমরা আমাদের মানগুলো বসাবো। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মান হচ্ছে 2 আলফা বাই বি, পাওয়ার হচ্ছে আমাদের 2। আর টেট্রাঅক্সাইডের যে মানটা সেটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি। এরপর হচ্ছে আমরা বাকি কাজটুকু ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখানে পাওয়া যাবে। এবার আমরা যদি এখানে পাওয়ারের কাজটা করি, তাহলে আমরা পাচ্ছি 4 আলফা স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার হবে। 4 আলফা স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার, এবং পরে পাওয়া যাবে আমাদের 1 মাইনাস আলফা বাই হচ্ছে কত বলতো, ভি। এবার বিপরীতকরণ করলে 4 আলফা স্কয়ার বাই কত, ভি স্কয়ার ইনটু ভি বাই 1 মাইনাস আলফা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি কাটাকাটি করি, ভি কে দিয়ে ভি স্কয়ার কে কাটলে আমরা পাবো হচ্ছে আর ভি থাকবে। তাহলে ফাইনালি আমাদের পাওয়া যাচ্ছে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু হচ্ছে আমাদের ভি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। তাহলে এই যে একই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি উভয় রাশিমালা আমরা কিন্তু শিখলাম। এরপর আমরা উদাহরণ 3 দেখব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসে। এই বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া পাওয়া যায়। এই বিক্রিয়ার জন্য আমরা কেপি এবং কেসি উভয় রাশিমালাটা নির্ণয় করব। এটা যেহেতু পরীক্ষা বেশি আসে, আমরা একটু ভালো করে খেয়াল রাখবো। প্রথম আমরা চলে আসবো হচ্ছে কেপি নির্ণয়। আমাদের বিক্রিয়াটা ছিল 1 মোল নাইট্রোজেন, 3 মোল হচ্ছে আমাদের হাইড্রোজেন। বিক্রিয়ার পর আমরা পাচ্ছি 2 মোল হচ্ছে অ্যামোনিয়া। তো আমরা এখানে লিখবো প্রথমে প্রাথমিক অবস্থা এবং হচ্ছে আমাদের সাম্যাবস্থা। দেখো আমাদের এবার কিন্তু বিক্রিয়ক হচ্ছে 2 জন। আমরা বলছিলাম যে শুরুতে বিক্রিয়ার প্রাথমিক অবস্থা আমাদের সম্পূর্ণ পরিমাণটাই থাকে হচ্ছে বিক্রিয়ক। এর জন্য বিক্রিয়কের পরিমাণ যেটা 100%, তাহলে উভয়কে আমরা প্রথমে 1 মোল করে ধরবো। অর্থাৎ নাইট্রোজেনে 1 মোল, হাইড্রোজেনে 1 মোল। অর্থাৎ নাইট্রোজেনে 100% আছে এবং হাইড্রোজেনে কি আছে বলতো, 100% আছে। এবং সে অবস্থায় আমাদের উৎপাদের পরিমাণ থাকবে হচ্ছে 0। এবার পরবর্তী কথাটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বিক্রিয়ক গুলো যে পরিমাণে বিয়োজিত হবে, উৎপাদে আমাদের সেই পরিমাণ আসবে।
যেহেতু বলছে আমাদের বিক্রিয়ক আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে সাম্যাবস্থায় আমরা উৎপাদ পাবো হচ্ছে আলফা। এখন এই যে আলফা মানে ধরো এটা যদি 20% বিয়োজিত হয়, এটা নাইট্রোজেন থেকেও 20% বিয়োজিত হবে, হাইড্রোজেন থেকেও 20% বিয়োজিত হবে। অর্থাৎ বিক্রিয়ক যারা অংশগ্রহণ করছে প্রত্যেক থেকে আমাদের কিন্তু 20% করে বিয়োজিত হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের বিক্রিয়ক যেহেতু আলফা পরিমাণে বিয়োজিত হয়, নাইট্রোজেন আমরা পাবো এখন 1 মাইনাস আলফা। ঠিক একই রকম ভাবে আমাদের হাইড্রোজেনও আমরা পাবো 1 মাইনাস আলফা। 1 দ্বারা আমরা বোঝাচ্ছিলাম প্রাথমিক অবস্থায় উভয় বিক্রিয়কের পরিমাণ ছিল 100%। যেহেতু তারা আলফা পরিমাণে বিয়োজিত হয়, তার মানে নাইট্রোজেনও আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, হাইড্রোজেন আমাদের আলফা পরিমাণে বিয়োজিত হচ্ছে। এই জন্য সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনকে পাচ্ছি 1 মাইনাস আলফা এবং হাইড্রোজেনকে আমরা পাচ্ছি 1 মাইনাস আলফা। এর পরবর্তী যে কথাটা আমরা বলছিলাম যে মোল সংখ্যাটা যখন থাকবে সেটা আমরা গুণ করবো। তো আসো, অ্যামোনিয়া কত মোল? এখানে 2 মোল, তাহলে 2 দ্বারা গুণ করবো। আর হাইড্রোজেন যেহেতু 3 মোল, 3 দ্বারা গুণ করবো। ঠিক আছে, এই গুণটা তোমরা প্রাথমিক অংশগুলো কাজ শেষ করে তারপর গিয়ে করবা। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 3 মাইনাস 3 আলফা। ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা বলছিলাম এখানে প্রাথমিক অবস্থায় উভয় বিক্রিয়ক আমাদের 1 মোল, উৎপাদ হচ্ছে আমাদের 0। সাম্যাবস্থায় আমরা বলছিলাম উভয় বিক্রিয়কে কিন্তু আলফা পরিমাণে বিয়োজিত হয়। দ্যাট মিন্স সাম্যাবস্থায় আমরা অ্যামোনিয়া পাবো হচ্ছে আলফা। তাহলে অবশিষ্ট নাইট্রোজেন কতটুকু থাকবে? 1 মাইনাস আলফা। একই সাথে হাইড্রোজেন কত থাকবে? 1 মাইনাস আলফা। আর সর্বশেষ যে কাজটুকু সেটা হচ্ছে মোল সংখ্যা যখন যেটা থাকবে সেটা আমরা কি করে দিব? গুণ করে দিব। এটা একটু মনে রাখবে এখানে। এবার হচ্ছে আমরা মোট মোল সংখ্যার কাছে চলে আসি। তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে আমাদের এখানে 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা যোগ হচ্ছে আমাদের 2 আলফা। তাহলে আমরা এখানে পাবো 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। আর দেখো হচ্ছে মাইনাস আলফা এবং মাইনাস 3 আলফা মাইনাস 4 আলফা যোগ 2 আলফা। তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 আলফা। অর্থাৎ মাইনাস 4 আলফা থেকে প্লাস 2 আলফা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 আলফা। আর চাপটা আমরা একটু ধরে নিব, ধরি হচ্ছে আমাদের মোট চাপ হচ্ছে পি। এখন আমাদের যে কাজটা পরবর্তীতে সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপটা বের করব। তাহলে প্রথমে দেখবো পি অফ নাইট্রোজেন। সাম্যাবস্থায় মোট সংখ্যা বাই হচ্ছে মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে মোট চাপ। আমাদের 3টা ভ্যালু লাগবে আমাদের মোট চাপটা বের করার জন্য, সরি আংশিক চাপটা বের করার জন্য। তাহলে সাম্যাবস্থা হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা, আর মোট 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 মোল সংখ্যা হচ্ছে 4 মাইনাস 2 আলফা এবং ইনটু হচ্ছে আমাদের মোট চাপ পি। এরপর আমরা চলে আসবো হাইড্রোজেনের বেলায়। সাম্যাবস্থার মোল সংখ্যা হচ্ছে 3 মাইনাস 3 আলফা এবং মোট মোল সংখ্যা হচ্ছে 4 মাইনাস 2 আলফা আর ইনটু মোট চাপ হচ্ছে আমাদের পি। সর্বশেষ আমরা আসবো অ্যামোনিয়ার বেলায়। অ্যামোনিয়ার হচ্ছে সাম্যাবস্থায় 2 আলফা বাই হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা হচ্ছে 4 মাইনাস 2 আলফা ইনটু মোট চাপ হচ্ছে আমাদের পি। এবার আমাদের কাজ হচ্ছে কেপি এর সূত্রটা অ্যাপ্লাই করা। তো আমরা এবার যদি লিখি কেপি সমান উৎপাদের আংশিক চাপের গুণফল বাই হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। উৎপাদ হচ্ছে আমাদের অ্যামোনিয়া, তাহলে আমরা লিখবো পি অফ অ্যামোনিয়া বাই হচ্ছে পি অফ বিক্রিয়ক হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন, তাহলে তাদের আংশিক চাপের গুণফল। এখন ওই যে মনে রাখবা যে আমাদের মোল সংখ্যাগুলো কি হবে? পাওয়ার হবে। অ্যামোনিয়া যেহেতু 2 মোল তাহলে পাওয়ার হচ্ছে আমাদের 2, আর হাইড্রোজেন যেহেতু 3 মোল তাহলে পাওয়ার হচ্ছে আমাদের 3। এখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অংশের মানগুলো বসা দেব। অ্যামোনিয়া ছিল আমাদের 2 আলফা পি বাই হচ্ছে আমাদের 4 মাইনাস 2 আলফা। তাহলে আমাদের পাওয়ার হচ্ছে আমাদের এখানে 2, আর নাইট্রোজেন হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা ইনটু হচ্ছে পি বাই হচ্ছে আমাদের 4 মাইনাস 2 আলফা ইনটু আমাদের হাইড্রোজেনের যে মান সেটা হচ্ছে 3 মাইনাস 3 আলফা ইনটু হচ্ছে পি বাই হচ্ছে আমাদের 4 মাইনাস 2 আলফা। তাহলে আমাদের এখানে পাওয়ার হচ্ছে আমাদের 3।
আচ্ছা, এবার আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। তবে এখানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি সতর্ক করে দিতে চাচ্ছি। সেই সতর্ক বার্তাটা হচ্ছে, আমরা বেসিক্যালি এখানে যখন পাওয়ার দেখি, আমরা কিন্তু পাওয়ারের কাজটা আগে করে ফেলতে চাইবো। কিন্তু আমার সাজেশন হচ্ছে তোমরা পাওয়ারের কাজটা না করে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু কমন নেওয়া যায়, এটা কমনটা নিয়ে ফেলবা। তাহলে তোমাদের অঙ্কের লেন্থটা খুব কম হবে। তাহলে আমি আবার একটু বলছি, আমরা পাওয়ারের কাজটা না করে প্রথমে আগে কি করব, যে অংশে কমন নেওয়া যায় সেই কমনের কাজটা আগে করে ফেলবো, তারপরে গিয়ে হচ্ছে আমরা পাওয়ারের কাজটা করবো। আশা হচ্ছে আমাদের এখানে একটা টু কমন নেওয়া যায়, আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। তাহলে টু কমন যদি আমরা নিয়ে থাকি তাহলে পাবো টু মাইনাস আলফা। আমরা যদি এখান থেকে টু কমন নিই তাহলে কত থাকবে, টু মাইনাস কত বলতো, আলফা। আর এখানে আসো তো উপর আছে আমাদের পাওয়ার কত বলতো, টু। এখানেও দেখো তো হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আলফা ইন্টু পি। এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে তাও পাবো টু মাইনাস আলফা। এই অংশ যদি আমরা থ্রিটা কমন নিই, এখান থেকে থ্রি কমন নিলে কি পাওয়া যাবে, ওয়ান মাইনাস আলফা ইন্টু হচ্ছে পি। আর এখান থেকে টু কমন নিলে আমরা পাবো হচ্ছে টু মাইনাস হচ্ছে আলফা, এবং উপরে পাওয়ারটা হচ্ছে আমাদের কিউব লিখলাম। তাহলে আমরা পাওয়ারের কাজটা না করে আমরা আগে কি করে ফেললাম, আমাদের হচ্ছে কমন যে অংশটা যায় সেই কাজটা আমরা আগে করে ফেললাম। এরপর হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের বাকি কাজটুকু। এবার আমরা কি হচ্ছে পাওয়ার কাজটা যদি করতে যাই, তাহলে এখানে টু এবং টু কাটা যাবে। তাহলে আমাদের পরবর্তী অংশ পাওয়া যাবে আমাদের কেসি ইকুয়াল টু, উপরে আমাদের কি আছে এখন দেখো তো, এই যে উপরে হচ্ছে আমাদের এখন আলফা পি, উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি আলফা স্কয়ার পি স্কয়ার টু মাইনাস আলফা, তার উপরে আমাদের কি বলুন তো, হোল স্কয়ার। ঠিক আছে। আর নিচের অংশ যদি আমরা একটু আসি, এখানে পাবো হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা ইন্টু হচ্ছে পি, বাই হচ্ছে আমাদের টু ইন্টু টু মাইনাস আলফা। আর বাকি যে অংশ সেটা হচ্ছে দেখো, এখানে থ্রির উপর কিউব আছে, তার মানে হচ্ছে 27। তারপর আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস আলফা তার উপর হোল কিউব, পি কিউব। আর এখানে টু আছে, তাহলে টু কিউব মানে হচ্ছে 8, এবং নিচে আমরা লিখতে পারবো টু মাইনাস আলফা তার হোল কিউব। তাহলে আমরা প্রত্যেকটা অংশ লিখি। এখানে আমরা প্রথমে লিখবো 27 ওয়ান মাইনাস আলফা তার হোল কিউব, এবং হচ্ছে আমাদের পি কিউব। আর নিচে হচ্ছে আমাদের 8 ইন্টু টু মাইনাস আলফা তার হোল কিউব। এবার হচ্ছে আমরা নিচের অংশগুলো নিচে গুণ করে ফেলবো। উপরে আমাদের পাচ্ছি আলফা স্কয়ার পি স্কয়ার টু মাইনাস আলফা তার হোল স্কয়ার। এখন দেখো নিচের অংশগুলো যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, প্রথম দেখো তো 2 এবং 8 গুণ করলে আমরা পাবো 16। টু মাইনাস আলফা হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে টু মাইনাস আলফা তার হোল কিউব। তাহলে আমরা জানি যে এ ইন্টু এ কিউব যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার অফ 4। তাহলে এই টু মাইনাস আলফা ইন্টু টু মাইনাস আলফা তার হোল কিউব যদি গুণ করো তাহলে আমরা পাবো টু মাইনাস আলফা টু দি পাওয়ার হচ্ছে 4। আর উপর অংশ আমাদের যেটা আছে সেটা হচ্ছে 27। আর এখানে পাবো আমরা ওয়ান মাইনাস আলফা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস আলফা তার হোল কিউব, তাহলে পাচ্ছি ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4। পি এবং পি কিউব গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে পি টু দি পাওয়ার অফ 4। এখন তোমাদের কাজ হচ্ছে এটাকে বিপরীতকরণ করা। তাহলে আমরা পাবো আলফা স্কয়ার পি স্কয়ার টু মাইনাস আলফা তার হোল স্কয়ার ইন্টু, এটা উপরে উঠে যাবে, তাহলে 16 ইন্টু টু মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4, বাই হচ্ছে আমাদের 27 ইন্টু ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4 ইন্টু হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার অফ 4। এবার আমাদের মূলত যে কাজ সেটা হচ্ছে এটাকে আমরা কাটাছাড়া করব। আসো, এই পি স্কয়ারকে দিয়ে পি টু দি পাওয়ার অফ 4 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে পি স্কয়ার। আর হচ্ছে দেখো এই টু মাইনাস আলফা হোল স্কয়ারকে দিয়ে আমরা যদি টু মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4 কে কাটি তাহলে এখানে আমাদের থাকবে টু মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে সর্বশেষ আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উপরে পাওয়া যাচ্ছে 16 আলফা স্কয়ার টু মাইনাস আলফা তার হোল স্কয়ার, এবং নিচে আমাদের থাকবে 27
ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4 ইন্টু হচ্ছে পি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা। ঠিক আছে, এখন আসেন আমরা সেম ভাবে এই একই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালাটা আমরা শিখে ফেলবো। আসুন তো আমরা কেসিটাও নির্ণয় করি আমাদের আগের মতো করেই। আমরা বিক্রিয়াটা লিখবো আমাদের নাইট্রোজেন যোগ 3 মোল হাইড্রোজেন বিক্রিয়ার পরে আমাদের উৎপন্ন করবে 2 মোল অ্যামোনিয়া। তাহলে আমরা দুটো অবস্থা লিখবো, প্রথম হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, তারপর হচ্ছে আমরা লিখবো সাম্য অবস্থা। তো যেটা বলেছিলাম যে প্রাথমিক অবস্থা আমাদের বিক্রিয়ক গুলাকে আমরা 1 মোল ধরবো, নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1 মোল, এবং উৎপাদ যে অ্যামোনিয়া তার পরিমাণ হচ্ছে আমাদের 0। সাম্য অবস্থা আমি বলেছিলাম যে বিক্রিয়ক গুলা যেহেতু আলফা পরিমাণে বিয়োজিত হয়, তাহলে আমাদের অ্যামোনিয়াকে আমরা পাবো আলফা, এবং উভয় বিক্রিয়ক থেকে যেহেতু আলফা পরিমাণেই বিয়োজিত হয়, এখানে পাবো আমরা 1 মাইনাস আলফা, হাইড্রোজেন থেকে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস আলফা। তারপরে তোমার কাজ হচ্ছে এই মোল সংখ্যাগুলো কি করে দেওয়া, গুণ করে দেওয়া। এখানে গুণ করবো 2, আর এখানে আমরা গুণ করবো হচ্ছে 3। এখানে পাওয়া যাচ্ছে 3 মাইনাস 3 আলফা। যেটা আমরা কেসে বের করব, আমাদের একটা আয়তনের প্রয়োজন আছে। সেই আয়তনটা আমরা ধরে নিলাম, ধরি আয়তন হচ্ছে ভি। এবার প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা আমরা বের করব। সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আমাদের আয়তন। হাইড্রোজেন হচ্ছে আমাদের 3 মাইনাস 3 আলফা বাই ভি, এবং সর্বশেষ যে অ্যামোনিয়া সেটা হচ্ছে 2 আলফা বাই হচ্ছে ভি। এবার আমরা এখান থেকে মূলত কেসি এর সূত্র যদি অ্যাপ্লাই করি, উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। এখন দেখো, শুধু একটা জিনিস আমাদের বাড়তি হবে, সেটা কি, মোল সংখ্যাগুলো হচ্ছে আমাদের পাওয়ার। অ্যামোনিয়া মোল সংখ্যা 2, তাহলে পাওয়ার 2। হাইড্রোজেনের মোল সংখ্যা 3, পাওয়ার হচ্ছে আমাদের 3। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে সূত্রে আমাদের প্রত্যেকটা উপাদানের মানগুলা বসে দেওয়া। আমরা সেই অংশটুকু করি। তো অ্যামোনিয়ার যে মানটা ছিল সেটা হচ্ছে 2 আলফা বাই হচ্ছে বি, উপরে পাওয়ার হচ্ছে আমাদের 2 আলফা বাই ভি, উপরে পাওয়ার হচ্ছে আমাদের 2। নাইট্রোজেন হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা বাই ভি, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের 3 মাইনাস 3 আলফা বাই হচ্ছে আমাদের ভি, এবং পাওয়ার হচ্ছে আমাদের কিউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 আলফা স্কয়ার বাই হচ্ছে আমাদের বি স্কয়ার। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস যেটা বলছিলাম যে আমরা পাওয়ারের কাজটা করার আগে আমরা বলছিলাম আমাদের ব্যাকের অংশে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, তাহলে আমরা সেই কাজটা করে ফেলবো। তাহলে আমাদের উপরের অংশ 2 আলফা বাই ভি হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি ইনটু, দেখা হচ্ছে এখান থেকে যদি আমরা 3 টা কমন নিই, তাহলে হচ্ছে 1 মাইনাস আলফা বাই হচ্ছে ভি, এবং পাওয়ার হচ্ছে আমাদের কিউ। এখন গিয়ে আমরা হচ্ছে পাওয়ারের কাজটা করব। তাহলে উপরে হচ্ছে আমাদের পাবো এখন 4 আলফা স্কয়ার বাই হচ্ছে ভি স্কয়ার, এবং নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা বাই ভি ইনটু, দেখো হচ্ছে 3 কিউব মানে হচ্ছে আমাদের 27, আর হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা তাহলে হোল কিউব বাই হচ্ছে আমাদের বি কিউব। এবার জাস্ট তুমি হচ্ছে এটাকে বিপরীতকরণ করবা। বিপরীতকরণ যখন করবা তখন তুমি
তাহলে আমাদের উপরে থাকতে হচ্ছে 4 আলফা স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার। আর নিচে আমরা পাবো, দেখো তো, ভি এবং ভি কিউব গুণ করলে হচ্ছে ভি টু দি পাওয়ার অফ 4 বাই হচ্ছে আমাদের উপর হচ্ছে আমাদের 27 ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে 1 মাইনাস আলফা তার কিউব। তাহলে পাবো 1 মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4। এখন নিয়ে তুমি হচ্ছে বিপরীতকরণটা করে ফেলো। তাহলে 4 আলফা স্কয়ার বাই হচ্ছে ভি স্কয়ার, উপর উঠে যাবে ভি টু দি পাওয়ার অফ 4 বাই হচ্ছে আমাদের 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4। এখন দেখো হচ্ছে এই ভি স্কয়ারকে দিয়ে ভি টু দি পাওয়ার অফ 4 কে কাটলে আমরা পাবো হচ্ছে ভি স্কয়ার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই হচ্ছে আমাদের 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার অফ 4। তাহলে এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। তাহলে আমরা দেখো তো এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি উভয়ের কিন্তু আমরা রাশিমালাটা শিখলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আর একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 4। এখানে যেটা তোমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে 2 মোল নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হওয়ার পর 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়। এই সেম বিক্রিয়ার জন্য হচ্ছে আমরা কেপি এবং কেসি এর রাশিমালাটা নির্ণয় করব। তাহলে আমাদের শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব হচ্ছে কেপি নির্ণয় দিয়ে। তাহলে আমাদের বিক্রিয়া হচ্ছে 2 মোল নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে প্রাথমিক অবস্থা, এরপর আমরা লিখবো হচ্ছে আমাদের সাম্যাবস্থা। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক প্রথমে আমরা লিখবো 1 মোল, উৎপাদ গুলো হচ্ছে আমাদের 0 মোল। এবার খেয়াল করো, বিক্রিয়ক যেহেতু আলফা পরিমাণে বিয়োজিত হবে, তাহলে উৎপাদ গুলো আমরা সাম্য অবস্থায় আলফা পরিমাণে পেয়ে থাকবো। তাহলে সাম্যাবস্থায় এটাও আলফা হবে, এটাও আলফা হবে, আর বিক্রিয়কটা হবে আমাদের 1 মাইনাস আলফা। এরপর হচ্ছে যেটা বলছিলাম যে মোল সংখ্যাগুলো আমরা হচ্ছে গুণ করে দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন পেন্টঅক্সাইড 2 মোল গুণ হবে, এখানে 2 মোল গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 মাইনাস 2 আলফা। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 4 মোল, তাহলে 4টা আমরা কি করে দিব, গুণ করে দিব। এই গেল সাম্যাবস্থায় মোল সংখ্যা। এখন আমরা চলে আসব মোট মোল সংখ্যা বের করার জন্য। তাহলে মোট মোল সংখ্যা হবে 2 মাইনাস 2 আলফা যোগ হচ্ছে 4 আলফা এবং হচ্ছে প্লাস আলফা। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের কি থাকবে, 2। দেখো এখানে হচ্ছে আমাদের 4 আলফা এবং আলফা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 5 আলফা। এই 5 আলফা থেকে 2 আলফা যদি বিয়োগ করা হয় তাহলে সর্বশেষ আমরা পাবো হচ্ছে 3 আলফা। আর মোট চাপটা আমরা ধরে নিব, ধরি ধরি হচ্ছে মোট চাপ হচ্ছে আমাদের পি। এখন কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপটা আমরা বের করব। প্রথমে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের আংশিক চাপ হবে সাম্যাবস্থায় মোল সংখ্যা অর্থাৎ 2 মাইনাস 2 আলফা বাই হচ্ছে মোট মোল সংখ্যা অর্থাৎ 2 প্লাস 3 আলফা কিন্তু হচ্ছে আমাদের মোট চাপ। তারপর চলে আসবো নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য। সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 4 আলফা, মোট হচ্ছে 2 প্লাস 3 আলফা আর ইনটু মোট চাপ হচ্ছে আমাদের পি। সর্বশেষ হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য যদি আমরা আংশিক চাপটা বের করি তাহলে হচ্ছে আলফা বাই হচ্ছে 2 প্লাস 3 আলফা ইনটু হচ্ছে মোট চাপ হচ্ছে আমাদের পি। সবার যেহেতু আংশিক চাপটা পেয়ে গেলাম, এবার আমাদের কেপি এর সূত্র আমরা অ্যাপ্লাই করি। তাহলে কেপি সমান আমরা লিখব উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল পি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পি অফ অক্সিজেন, আর নিচে হচ্ছে আমাদের বিক্রিয়ক পি অফ N2O5। এখন তোমরা জানো যে মোল সংখ্যাটা আমাদের কি হবে বলতো, পাওয়ার।
সেক্ষেত্রে নাইট্রোজেন পেন্টঅক্সাইড 2 মোল, পাওয়ার 2। নাইট্রোজেন ডাইঅক্সাইড 4 মোল, এই জন্য পাওয়ার হচ্ছে আমাদের কত বলতো 4। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা উপাদানের মানগুলো বসাবো। শুরুতে নাইট্রোজেন ডাইঅক্সাইড আনফিট চ্যাপ্টার আমরা পেয়েছিলাম 4 আলফা পি বাই হচ্ছে 2 প্লাস 3 আলফা, এবং তার পাওয়ার হচ্ছে আমাদের 4। আর অক্সিজেন হচ্ছে আমাদের আলফা পি বাই হচ্ছে 2 প্লাস 3 আলফা। আর নাইট্রোজেন পেন্টঅক্সাইড আমরা পেয়েছিলাম 2 মাইনাস 2 আলফা বাই হচ্ছে 2 প্লাস 3 আলফা ইন্টু হচ্ছে পি, এবং তার পাওয়ারটা হচ্ছে আমাদের 2। তো তোমাদেরকে আমি আগের অঙ্কটাতে বলেছিলাম যে আমরা এখানে পাওয়ারের কাজটা করার আগে আমরা করে ফেলবো হচ্ছে কমন কোনো কিছু নেওয়া যায় কিনা, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু যদি কমন নেওয়া যায় আমরা আগে সেই কাজটাকে করে ফেলবো। তো এখানে দেখো যে 2 মাইনাস 2 আলফা থেকে আমরা 2 কমন নিতে পারি, এই জন্য আমরা আগে এখানে কমনটা নিয়ে ফেলবো। দেখো এখানে উপরে আছে 4 আলফা পি 2 প্লাস 3 আলফা, পাওয়ার হচ্ছে 4। এখানে হচ্ছে আলফা পি 2 প্লাস 3 আলফা। আচ্ছা, এখানে আসলে কমনটা নাও। 2 কমন নিলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস হচ্ছে আলফা, এবং নিচে পাবো হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 আলফা। এবার হচ্ছে আমাদের উপর হচ্ছে পাওয়ার 2। তো যেহেতু আমরা কমন নিয়ে ফেলছি, এবার গিয়ে হচ্ছে আমরা আমাদের পাওয়ারের কাজটা করব। শুরুতে যদি এখানে লক্ষ্য করো 4 টু দি পাওয়ার অফ 4, মনে রাখবা 4 টু দি পাওয়ার অফ 4 মানে হচ্ছে 256। 4 টু দি পাওয়ার অফ 4 মানে 256। তারপর আমরা লিখতে পারবো আলফা টু দি পাওয়ার অফ 4 পি টু দি পাওয়ার অফ 4 2 প্লাস 3 আলফা, পাওয়ার হচ্ছে 4। তাহলে আসার পরের অংশে আমাদের কেপি সমান উপরে আমরা যেটা পেয়েছিলাম 256 আলফা টু দি পাওয়ার অফ 4 পি টু দি পাওয়ার অফ 4, আর নিচে হচ্ছে আমাদের 2 প্লাস দেখো আমরা এখানে প্রথমে পেয়েছিলাম 256 আলফা টু দি পাওয়ার অফ 4 পি টু দি পাওয়ার অফ 4 2 প্লাস 3 আলফা, পাওয়ার হচ্ছে আমাদের 4। আর পরের অংশ আমরা পাবো আলফা পি 2 প্লাস 3 আলফা। আর নিচের অংশ দেখো তো আমাদের কি আছে, এখানে 2 এর উপর স্কয়ার, তার মানে 4 1 মাইনাস আলফা হোল স্কয়ার ইনটু হচ্ছে আমরা তাহলে পি স্কয়ার পাবো। আর নিচে হচ্ছে 2 প্লাস 3 আলফা পাওয়ার 2 মানে হোল স্কয়ার হবে। তাহলে আমরা নিচের অংশের কাজটুকু যদি করি 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার পি স্কয়ার 2 প্লাস 3 আলফা হোল স্কয়ার। এবার আসা হচ্ছে আমরা উপরে গুণগুলা করে ফেলি, আমরা পাবো 256। লক্ষ্য করো আলফা টু দি পাওয়ার অফ 4 এবং আলফা যদি গুণ করো তাহলে আলফা টু দি পাওয়ার অফ 5, আর হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার অফ 4 এবং পি গুণ করলে পাবো হচ্ছে পি টু দি পাওয়ার অফ 5। নিচে হচ্ছে আমাদের 2 প্লাস 3 আলফা ইনটু যখন 2 প্লাস 3 আলফা পাওয়ার 4 ইনটু হচ্ছে 2 প্লাস 3 আলফা যদি গুণ করি তাহলে 2 প্লাস 3 আলফা পাওয়ার হচ্ছে 5। আর নিচের অংশ আমরা পাবো 4 ইনটু 1 মাইনাস আলফা স্কয়ার পি স্কয়ার বাই হচ্ছে 2 প্লাস 3 আলফা, উপর হচ্ছে আমাদের হোল স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বিপরীতকরণটা করি, যে এখান থেকে আমরা তাহলে কি পাবো, আচ্ছা আমরা বিপরীতকরণটা করতে যাচ্ছি। 256 আলফা টু দি পাওয়ার অফ 5 পি টু দি পাওয়ার অফ 5 বাই হচ্ছে আমাদের 2 প্লাস 3 আলফা পাওয়ার হচ্ছে আমাদের 5 ইনটু আমরা পাবো হচ্ছে 2 প্লাস 3 আলফা উপর হচ্ছে হোল স্কয়ার বাই হচ্ছে 4 ইনটু 1 মাইনাস আলফা পি স্কয়ার। এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে কাটাছেড়া করে ফেলা। দেখো হচ্ছে আমরা যদি পি স্কয়ার কে দিয়ে পি টু দি পাওয়ার অফ 5 কে কাটি তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে পি কিউব
4 কে দিয়ে 256 কে ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 64। আর 2 + 3 আলফা হোল স্কয়ার কে দিয়ে 2 + 3 আলফা পাওয়ার 5 কে কাটলে আমরা পাবো হচ্ছে 2 + 3 আলফা হোল কিউব। তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি 64 আলফা টু দি পাওয়ার অফ 5 সি কিউব, এবং নিচে থাকবে আমাদের 2 + 3 আলফা হোল কিউব ইন্টু হচ্ছে আমাদের 1 - আলফা। আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হলো, সেটা হচ্ছে এই যে 1 - আলফার উপর একটা স্কোয়ার ছিল। এই যে 1 - আলফার উপর আমাদের কিছু একটা স্কোয়ার ছিল, তাহলে সেটা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমাদের কেপি এর রাশিমালা। কি বলতো, কেপি এর রাশিমালা। সর্বশেষ আমরা এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালাটা দেখব। সর্বশেষ আমরা দেখবো হচ্ছে কেসি নির্ণয়। তাহলে এখানে আমাদের বিক্রিয়াটা ছিল নাইট্রোজেন পেন্টঅক্সাইড 2 মোল বিয়োজিত হওয়ার পর 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমাদের শুরুতে হচ্ছে প্রাথমিক অবস্থা এবং হচ্ছে সাম্যাবস্থা। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক হচ্ছে 1 মোল, উৎপাদ হচ্ছে আমাদের 0 মোল। সাম্যাবস্থায় উৎপাদগুলো আমরা আলফা পরিমাণে পাবো এবং বিক্রিয়ক তখন থাকবে হচ্ছে 1 - আলফা। এরপর যে কাজটা বলছিলাম, মোল সংখ্যাগুলো হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে এখানে গুণ করা লাগবে 2, এখানে 2, তাহলে পাবো হচ্ছে 2 - 2 আলফা। এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড 4 মোল, তাহলে 4 দ্বারা আমরা গুণ করব। এবার আমরা আয়তনটা ধরি যে আয়তন সেটা হচ্ছে আমাদের ভি। দেন হচ্ছে প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা বের করব। মোলার ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন। এরপরটা বের করব নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য, তাহলে 4 আলফা বাই হচ্ছে বি পাবো। সর্বশেষ হচ্ছে আমরা অক্সিজেনের জন্য বের করব আলফা বাই ভি। এবার তোমাদের কাজ হচ্ছে আমাদের কেসি এর সূত্র অ্যাপ্লাই করা। উৎপাদগুলোর ঘনমাত্রার গুণফল বাই হচ্ছে আমাদের বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল। আর মোল সংখ্যাটা আমাদের কি হবে বলতো, পাওয়ার হবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 4 মোল আর নাইট্রোজেন পেন্টঅক্সাইড হচ্ছে আমাদের 2 মোল। এবার আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অংশের মোলার ঘনমাত্রা মানগুলো আমরা বসাই ক্যালকুলেশন করে। তো দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের মানটা হচ্ছে 4 আলফা বাই হচ্ছে বি, পাওয়ার হচ্ছে আমাদের 4, আর অক্সিজেন হচ্ছে আলফা বাই বি। নাইট্রোজেন পেন্টঅক্সাইড হচ্ছে আমাদের 2 - 2 আলফা বাই হচ্ছে আমাদের বি, এবং পাওয়ার হচ্ছে আমাদের 2। আমি বলছিলাম না যে তোমাদেরকে পাওয়ার অংশের কাজটা করার আগে আমাদের যেটা এখানে কমন নেওয়া যায় 2, এই 2টা আমরা কি করে ফেলবো, কমন নিয়ে ফেলবো। 2 কমন নিলে আমরা পাবো 1 - আলফা বাই হচ্ছে বি, উপরে পাওয়ার হচ্ছে আমাদের 2। আলফা বাই। এবার দেখো তো আমরা উপরে যদি গুণ করি তাহলে পাওয়ারের কাজটা যদি করি আগের মতো করে, দেখো তো 4 টু দি পাওয়ার অফ 4 মানে 256। এরপর পাবো আলফা টু দি পাওয়ার অফ 4 বাই হচ্ছে আমাদের ভি টু দি পাওয়ার অফ 4 ইন্টু পাবো আমরা আলফা বাই ভি। আর দেখো হচ্ছে আমাদের এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 1 - আলফা তার হোল স্কয়ার, নিচে হচ্ছে আমাদের ভি স্কয়ার। এবার হচ্ছে আমাদের সর্বশেষ আমরা এটাকে বিপরীতকরণ করব। তার আগে দেখো তো হচ্ছে আমরা এখানে যদি গুণ করি তাহলে কি পাবো, আলফা টু দি পাওয়ার অফ 4 ইন্টু আলফা মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার অফ 5, ভি টু দি পাওয়ার অফ 4 ইন্টু ভি তার হচ্ছে ভি টু দি পাওয়ার অফ কত পাবো, 5 পাবো। তাহলে আসলে হচ্ছে আমরা 256 আলফা টু দি পাওয়ার অফ 5
বাই হচ্ছে ভি টু দি পাওয়ার অফ 5, আর নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার। ঠিক আছে, এই যে আমরা লিখলাম। এখন তোমার হচ্ছে কাজ হচ্ছে এটাকে বিপরীতকরণ করে দেওয়া। 256 আলফা টু দি পাওয়ার অফ 5 ভি টু দি পাওয়ার অফ 5, এখানে ভি স্কয়ার যদি উপরে চলে আসে তাহলে আমরা নিচে লিখতে পারবো 4 ইন্টু 1 মাইনাস আলফাটা হোল স্কয়ার। এবার তুমি হচ্ছে কাটবা, ভি স্কয়ার কে দিয়ে ভি টু দি পাওয়ার অফ 5 কে কাটলে আমরা পাবো হচ্ছে এখানে ভি কিউব, আর 4 কে 256 দিয়ে 56 কে ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমাদের 64। তাহলে সর্বশেষ আমরা রেজাল্টটা পাচ্ছি 64 আলফা টু দি পাওয়ার অফ 5 1 মাইনাস আলফা হোল স্কয়ার বাই হচ্ছে আমাদের ভি কিউব। এটি হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। ঠিক আছে, তাহলে আমরা সেম বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি উভয় রাশিমালাটা নির্ণয় করে ফেললাম। আর সর্বশেষ একটা উদাহরণ আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা এবং এটা খুবই সহজ। এখানে হচ্ছে আমাদের মূলত দুজনে বিক্রিয়া করতে যাচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায়। আমি যদি তোমাদেরকে দেখাই, হাইড্রোজেন এবং হচ্ছে আয়োডিনের বিক্রিয়ায় এখানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসির রাশিমালাটা তোমরা নিজে ট্রাই করবা আমাদের একই ফর্মুলা দেখে দেখে। একটু বলে রাখি, এই বিক্রিয়ার জন্য আমাদের কেপি এবং কেসি উভয় রাশিমালার মান কিন্তু সেম আসবে। তা আমরা মোটামুটি সকল বিক্রিয়ার জন্যই কেপি কেসি এর রাশিমালা তোমরা কিভাবে নির্ণয় করবো তা আমরা শেষ করেছি।